এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। 18,000 রাশিয়ান সেনা নিয়ে বাংলাদেশে ঢুকছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। চলতি মাসেই করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের চার্জশিট। কিন্তু জেনারেল ওয়াকার অনেকটাই ভারতপন্থী। তিনি ভারত সফর করেননি বটে, তবে তার সঙ্গে যে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, এটা দুই তরফেই স্বীকার করেছে। এবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাশিয়া সফরে যাচ্ছেন। এই মুহূর্তে রাশিয়া ও ভারতের মধ্যে সম্পর্ক সর্বজন বিদিত। জানা গিয়েছে, বাংলাদেশের সরকারি কর্মসূচি নিয়ে রাশিয়ায় গিয়েছেন সে দেশের সেনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেবার পর থেকেই ক্রমাগত ভারত বিরোধী মনোভাব ব্যক্ত করে আসছেন মোহাম্মদ ইউনূস। আর যে খবরটা সব থেকে উদ্বেগের, সেটা হলো চীন সফরে গিয়ে নাকি বাংলাদেশে বিমান ঘাঁটি বানানোর আহ্বান জানিয়ে এসেছেন ইউনূস। সূত্রের খবর, শিলিগুড়ির চিকেন স্নেক সংলগ্ন বাংলাদেশের লালমনিরহাটে বিমান ঘাঁটি তৈরির প্রস্তাব চীনকে দিয়ে এসেছেন ইউনূস, যদিও চীন এখনো সে ব্যাপারে কোনো সম্মতি জানায়নি। গাজার পরিস্থিতি আমরা জানি, ফিলিস্তিনে কি অবস্থা হচ্ছে, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ কোন পর্যায়ে গেছে, মানবিক বিপর্যয় কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে, সবগুলোই আমাদের চোখের সামনে দৃশ্যমান হচ্ছে। বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে একটা কোল্ড ওয়ার চলছে, আর এই কোল্ড ওয়ারের নাম কি? শুল্ক যুদ্ধ। গেল কয়েকদিন আগে বাংলাদেশকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যে শুল্ক আছে এটার মধ্যে ফেলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। পরিমাণ কত? 37%। শুধু এখানেই শেষ না, এটার সাথে কিন্তু আরো জোড়া হয়। সব মিলিয়ে এই চাপটা নিয়ার অ্যাবাউট 48 to 50%। ভাবা যায় বাংলাদেশের গার্মেন্ট শিল্প 1 বছর লাগবে ধ্বংস হইতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। মাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। 18,000 রাশিয়ান সেনা নিয়ে বাংলাদেশে ঢুকছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। চলতি মাসেই করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের চার্জশিট। হাসান মাহমুদ ও তার স্ত্রীর 65 অ্যাকাউন্টে পাওয়া গেল 722 কোটি টাকার লেনদেন। আরাকান আর্মিকে রুখতে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার কথা বলছে মিয়ানমার। যে কোনো সময় ঢাকায় ফিরিয়ে আনা হবে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইতিহাসের অভূতপূর্ব এক ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ দুপুরে 18,000 রাশিয়ান সেনা নিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছেন। এই পদক্ষেপে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন উঠেছে। প্রথমবারের মতো বাংলাদেশে কোনো সামরিক কর্মকর্তা বিদেশি সেনা নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করলেন। সকাল 11টায় চট্টগ্রাম বন্দরে রাশিয়া থেকে আসা 3টি রাশিয়ান নৌবহর ভিড়ে, যেখান থেকে সেনাদের প্রথম দলটি নামানো হয়। একই সময় সৈয়দপুর ও যশোর বিমানবন্দরে রাশিয়ান কার্গো বিমানের মাধ্যমে আরও সেনা ও সামরিক সরঞ্জাম পৌঁছায়। জেনারেল ওয়াকারুজ্জামান এক বিবৃতিতে জানিয়েছেন, এই যৌথ পদক্ষেপের মূল উদ্দেশ্য বাংলাদেশের ভূ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকরণ এবং একটি বিশেষ মহড়া পরিচালনা করা, যা আগত সময়ে প্রতিবেশী অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে সহায়ক হবে। তবে এই ঘটনায় দেশ জুড়ে রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে বিভক্ত প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ একে একটি আন্তর্জাতিক কৌশলগত জোট গঠনের অংশ হিসেবে দেখছেন, অন্যদিকে বিরোধীরা একে দেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। বিবিসি, আল জাজিরা ও রয়টার্স দ্রুতই ঘটনাস্থলে সংবাদদাতা পাঠিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এই নিয়ে জরুরি বৈঠকে ডাক দেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় লোকজনকে রাস্তায় নেমে আসতে দেখা গেছে। কেউ কেউ স্লোগান দিয়ে সেনা প্রবেশকে স্বাগত জানাচ্ছেন, কেউ আবার হাতে পোস্টার নিয়ে এর প্রতিবাদ করছেন। বর্তমানে সেনাবাহিনী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে অবস্থান নিচ্ছে। সরকারের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বিবৃতি আসেনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ এবং দেশের আভ্যন্তরীণ প্রতিক্রিয়া উভয়ের সমন্বয়ে আগামী দিনগুলো হবে উত্তেজনাপূর্ণ এবং সম্ভবত ইতিহাস পরিবর্তনে গুরুত্বপূর্ণ এক অধ্যায়। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই ও আগস্টে গণহত্যার একটি মামলার চার্জশিট চলতি মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম। জুলাই ও আগস্ট গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত 3টি মামলার তদন্ত চূড়ান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে প্রথম ট্রাইব্যুনালে দাখিল করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়া থানার সামনে ভ্যানগাড়িতে 6 জনের মরদেহ পুড়িয়ে হত্যার তদন্ত রিপোর্ট।
তারপর রাজধানীর চানখারপুলে হত্যার তদন্ত রিপোর্ট দাখিল করা হবে। এরপর যে তদন্ত রিপোর্ট দেওয়া হবে সেটি শেখ হাসিনার বিরুদ্ধে। এটি একটি পৃথক রিপোর্ট হবে, যেখানে শেখ হাসিনাকে সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগে সারা দেশে যে গণহত্যা হয়েছে সেই অভিযোগে অভিযুক্ত করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকটি মামলাতে শেখ হাসিনাকে আনা হবে না, একটি মামলার মধ্যে তার বিরুদ্ধে অভিযোগগুলো উপস্থাপন করা হবে। সেখানে আমরা অভিযোগ প্রমাণের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পেয়েছি। আমাদের কাছে যে অকাট্য প্রমাণ এসেছে তাতে তার বিরুদ্ধে অভিযোগ একাধিকবার প্রমাণ করা যাবে। ওই মামলায় কি শুধু শেখ হাসিনাই একমাত্র আসামি থাকবেন? জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, এখনো এটা ঠিক করা হয়নি, শুধু শেখ হাসিনাও থাকতে পারেন। আবার তার কমান্ডের পরিপ্রেক্ষিতে যারা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরও আসামি হতে পারেন। কবে নাগাদ এই চার্জশিট দাখিল হতে পারে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে, এটি এখন যাচাই বাছাই করা হচ্ছে। 1 সপ্তাহ বা 2 সপ্তাহ লাগতে পারে, অর্থাৎ এই মাসেই তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হবে বলে আমরা আশা করছি। আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাই অভ্যুত্থানের ঘটনায় সারা দেশে প্রায় 1,500 মামলা হয়েছে। এর মধ্যে হত্যার অভিযোগে প্রায় 600 মামলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা 324টি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা 324টি, যার মধ্যে ঢাকাতেই মামলা হয়েছে 297টি, বাকি 27টি মামলা হয়েছে ঢাকার বাইরে। প্রায় 6.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 722 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ ও তার স্ত্রী নুরান ফাতেমার বিরুদ্ধে আদালত 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 1,55,318 টাকার অবৈধ সম্পদ অর্জন ও তা দখলে রাখা এবং 9টি ব্যাংক হিসাবের মাধ্যমে 39,76,37,567 টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশে কি এখন কোনো সমান্তরাল প্রশাসন চলছে? কেন এরকম প্রশ্ন করছি তার পিছনে যথেষ্ট কারণ রয়েছে। আমরা সবাই জানি এই মুহূর্তে বাংলাদেশের তদারকি সরকার পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকে আছে। কয়েকদিন আগেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়েছিলেন। তারপর তিনি থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে যোগ দিতে যান। পাকিস্তানের সঙ্গে বর্তমান বাংলাদেশ প্রশাসনের যে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে সেটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতা দিবসের দিন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছিলেন তাতে তিনি শুভেচ্ছা বার্তার পাশাপাশি জানিয়েছিলেন এপ্রিল মাসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী বাংলাদেশ সফরে যাবেন। তার সঙ্গে একটি বড় বাণিজ্যিক প্রতিনিধি দলও বাংলাদেশ সফরে যাবেন। কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হাঁটছেন ঠিক উল্টো পথে। এর আগে আমরা দেখেছি পালা বদলের পরপরই তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গিয়েছিলেন। তারপর তিনি যান মধ্য আফ্রিকায়। এবার তিনি উড়ে গেলেন রাশিয়ার উদ্দেশ্যে। ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যে অক্ষে ঝুঁকে আছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঝুঁকেছেন ঠিক উল্টো অক্ষে। এই সফর সূচিগুলি দেখে বোঝাই যাচ্ছে সেনাপ্রধান আছেন মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও রাশিয়ার দিকে, আর মোহাম্মদ ইউনূস চীন ও পাকিস্তানের দিকে। সম্প্রতি বেশ কিছু রিপোর্টে প্রশ্ন তোলা হয়েছিল বাংলাদেশে কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে। পাশাপাশি সদ্য গঠিত পার্টি এনসিপির হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ ঘিরে হাসনাতের একটি পোস্টের পর তোলপাড় হয়েছিল বাংলাদেশের রাজনীতি। এরপরই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঢাকায় সেনানিবাসের প্রাঙ্গণে সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক করেন। তারপরই বোঝা যায় বাংলাদেশের সেনাবাহিনীর অন্দরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কর্তৃত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। তা না হলে এই অভ্যুত্থানের আশঙ্কার মধ্যে কোনো সেনাপ্রধান নিশ্চিন্তভাবে সপ্তাহখানেকের জন্য বিদেশ সফরে যেতে পারেন না। জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু যাচ্ছেন রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে। এটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ দিক। বাংলাদেশের সেনার তরফেই জানানো হয়েছে রাশিয়া সফরে গিয়েছেন সে দেশের সেনাপ্রধান। 10 এপ্রিল তিনি রাশিয়া থেকে ক্রোয়েশিয়া যাবেন, ফের 12 এপ্রিল তার দেশে ফেরার কথা। কিন্তু প্রশ্ন, আচমকা রাশিয়া কেন?
যেখানে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান চীন ও পাকিস্তান নিয়ে মাতামাতি করছেন, অতীতে দেখা গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অন্দরে পাক প্রীতি। জেনারেল ওয়াকারুজ্জামান তো কয়েকজন লেফটেন্যান্ট জেনারেল পাকিস্তানি সেনাবাহিনী ও গুপ্তচর সংস্থা আইএসআই কর্তাদের সঙ্গে বৈঠক করেন। তারা বাংলাদেশেও এসে রংপুর, চট্টগ্রাম প্রভৃতি এলাকা পরিদর্শন করেন। কিন্তু জেনারেল ওয়াকার অনেকটাই ভারতপন্থী। তিনি ভারত সফর করেননি বটে, তবে তার সঙ্গে যে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, এটা দুই তরফেই স্বীকার করেছে। এবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাশিয়া সফরে যাচ্ছেন। এই মুহূর্তে রাশিয়া ও ভারতের মধ্যে সম্পর্ক সর্বজন বিদিত। জানা গিয়েছে বাংলাদেশের সরকারি কর্মসূচি নিয়ে রাশিয়ায় গিয়েছেন সেদেশের সেনাপ্রধান। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে ওয়াকারুজ্জামান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক, অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সামরিক বাহিনী বিষয়ক দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও তিনি মত বিনিময় করবেন। তবে কি নিজের পক্ষ বোঝাচ্ছেন সেনাপ্রধান? মোহাম্মদ ইউনূসকে সরিয়ে তিনি বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বাংলাদেশের ক্ষমতায় বসানোর যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে, এবার কি সেটাই বাস্তবায়িত হতে চলেছে? যদিও রাশিয়ায় কয়েকটি অস্ত্র কারখানা পরিদর্শনের কথা রয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানের, পরিদর্শনের কথা রয়েছে কয়েকটি সামরিক স্থাপনারও। কিন্তু বাংলাদেশ সরকারের বিরুদ্ধে গিয়ে সেনা প্রধানের এই রাশিয়া সফর অনেকগুলি প্রশ্ন তুলে দিচ্ছে। বাংলাদেশের সামরিক অভ্যুত্থান নতুন কোনো বিষয় নয়, এর আগেও বেশ কয়েকবার অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে। ফলে বাংলাদেশ সেনা প্রধানের এই উল্টো পথে হাঁটা আবার নতুন করে জল্পনা সৃষ্টি করল। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেবার পর থেকেই ক্রমাগত ভারত বিরোধী মনোভাব ব্যক্ত করে আসছেন মোহাম্মদ ইউনূস। আর যে খবরটা সব থেকে উদ্বেগের, সেটা হলো চীন সফরে গিয়ে নাকি বাংলাদেশে বিমান ঘাঁটি বানানোর আহ্বান জানিয়ে এসেছেন ইউনূস। সূত্রের খবর, শিলিগুড়ির চিকেন স্নেক সংলগ্ন বাংলাদেশের লালমনিরহাটে বিমান ঘাঁটি তৈরির প্রস্তাব চীনকে দিয়ে এসেছেন ইউনূস, যদিও চীন এখনো সে ব্যাপারে কোনো সম্মতি জানায়নি। পাশাপাশি বাংলাদেশের 4টি বিমান ঘাঁটিতে অন্তত 3টে JF-17 ফাইটার জেট মোতায়েনের প্রস্তাব দিয়েছেন। এই বিমান ঘাঁটিগুলি হল উত্তর সুলতান মাহমুদ বিমান ঘাঁটি, কুর্মিটোলা বিমান ঘাঁটি, জাহিরুল হক বিমান ঘাঁটি, চট্টগ্রাম বন্দর ও কক্সবাজার বিমান ঘাঁটি। এই JF-17 কিন্তু চীনের ফাইটার জেট। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।